আপনি ইতিমধ্যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সব রাজনৈতিক দলের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং দেখেন আমার কি বলে সংস্কার কমিটি, দেখেন কি বলবো সারাদের, এরা যে কত বড় হারামি, দেশে কত বড় বিশ্বাসঘাতক। তারা গেছে সেই কাশিমবাজার কুটিতে, কাশিমবাজার কুটিতে তারা গেছে গতকালকে চার্জ ডিএফএস এর বাড়িতে খেলারা মদ খাইতে। চার্জ ডিএফএস এর বাসায় গেছে, গিয়ে মদ খাইতে গেছে, আর যাদিকে দেখাচ্ছে যে ওরা আলোচনা করতে গেছে। আরে শুয়োরের বাচ্চা, তোরা ওখানে আলোচনা করতে যাবি কেন? তোদের অফিসে আসবে সে, চার্জ ডিএফএস তোদের কাছে আসবে, তোদের তো বিশাল অফিস আমরা দিয়ে রাখছি, তোদের অফিসে আসবে। আর তোরা শালা কাশিমবাজার কুটি ষড়যন্ত্রকারীরা তোরা গেছে ওনার এখানে গিয়ে সংস্কার দেখাইতে। তার মানে কি বলছে তোরা? বলে দিচ্ছে আর সংস্কার মাস্কার দরকার নাই, জান 1 মাস সময় বাড়ায় দিছে। এদের লজ্জা করে না শালাদের, সময় মতো কাজটা করতে পারস নাই, অথর্ব কতগুলা। গালি দিলেও তো গালিটাকে অপমান করা হয়, ওদের গালি দিলেও গালিটাকে অপমান করা হয়, ওরা অপমানিত হয় না। আমার কাছে অ্যাম্বাসেডার বাড়িতে কি কারণে গেলি শালা তোরা কাশিমবাজার কুটিতে? কেন তোরা যাবি? কোন যুক্তিতে যাবি? কোন বৈধতায় তোরা যাবি? তার সঙ্গে তোর সম্পর্কটা কি? আমেরিকান চার্জ দি অফিসের বাসায় যাওয়ার কোন যুক্তিতে যাবি তোরা যদি ষড়যন্ত্র না করো দেশের বিরুদ্ধে? কেন যাবি তোরা? মানে এই প্রশ্ন থেকেও আমরা করি না, কারণ আমরা এমন হয়ে গেছি শালার, আমরা শালার নিজেরা হলার একটা যাওয়া হয়ে গেছি। আমরা নিজেরা সারা মনে হচ্ছে যে আমি যেটা মানুষ, এটাও আমরা ভুলে যাচ্ছি। আমরা সারা নিজেরাই কুত্তা মনে করতেছি। আমার নিজেরা মনে হচ্ছিল আমিও একটা কুত্তার বাচ্চা, আমিও একটা শুয়োরের বাচ্চা। মানে আমাদের এমন একটা অবস্থায় গেছে যে আমরা সাথে সবকিছু মেনে নেওয়া একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, কেউ কিছু বলি না। এই যে পত্র পত্রিকা আছে, বড় বড় পত্রিকা আছে, সম্পাদক সাহেব আছে, তাদের চোখে পড়ে না যে আমার দেশের একটা কমিটি, সেই কমিটি কেন যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের বাসায়? কেন যাবে? এই প্রশ্ন করার মতো কোন একটা মানুষ ভদ্রলোক বাংলাদেশে নাই। তা আমরাই তো খারাপ হয়ে গেছি, আমরা তো সব শুয়োরের বাচ্চা হয়ে গেছি, আমরাই তো খারাপ, খারাপ তোরা না। আমাদের এই যে আপনি বললেন না যে পাথরের করি, সব বেটাই তো সব সালাই তো খাইছস, রেদোয়ানা খাইছস, তাও খাইছস, রেদোয়ানা খাইছস, টাকা খাইছস, ওই পরিবেশ আমি ঠিক করতেছি, আমাকে সাহায্য কর, আমি অর্ডার দিয়ে দিছি, পরিবেশ পাথর বন্ধ করছে। আর ওদিক দিয়ে পুলিশ খাইছে, যায় বেটা রেদোয়ানা না করছে, তোর পাথর নিয়ে যা, ট্রাক ঘুরে ঘুরে পাথর নিয়ে আসছে। আর এখন আমার একটা স্টোরি, একটা ন্যারেটিভ বানাচ্ছে, এই পাথর নাকি ভাঙ্গা ইন্ডিয়ার আবার নিয়ে গেছে গা। আরে বুদ্ধিমান, ইন্ডিয়া পাথর নিয়ে অনেক মেঘালয় কি করবে? ওই পাথর মেঘালয় নিয়ে কি করবে? ওই যে তোর এলসি, ওই এলসি কে শিল দেওয়ার জন্য পাথর নিতে হবে কেন? ওই এলসি কাগজ তো আইসা কাস্টমারকে শিল দিয়ে দেবে, হ্যাঁ এই পাথর এখান থেকে আমি নামাইছি ইন্ডিয়ার থেকে, ভাঙ্গা পাথর। বুদ্ধিমানরা এত কিছু শিখান কেন? আপনার তো বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষ। ইন্ডিয়া মেঘালয়তে পাথর নিয়ে কই যাবো? যেটা কমলা বেচতে পারে না তারা, তাদের দেশে কমলা, কারো পাহাড়ে কমলা তারা নিতে পারে না শিলং বাজারে, সে কমলা বেচতে হয় এখানে, তাদের করলা বেচতে হয় এখানে, তাদের শাক সবজি বেচতে হয় এখানে, এইগুলা বন্ধু তারা উপরে উঠতে পারে না, বলেন? আর এখানে গাছ নিতে পারে না, কাঠ নিতে পারে না, বলেন? মেঘালয়ের কাঠ বিক্রি হয় বাংলাদেশে, এটা তো সবাই জানে। এখন এগুলো বললে কাকে বলবেন? আমি মনে করি আমাদের এই যে সংস্কারের কমিটি, এটা রাষ্ট্রের প্রতি অবজ্ঞা করা হয়েছে। তাদের কোনো বিজনেস নাই, তাদের কোনো রকম চার্টার অফ ডিউটিস নাই। এখানে দাওয়াত খাওয়ার নামে বলেন আর যে নামে বলেন, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর বাসায় যাওয়ার, এটা দেশের শৃঙ্খলা বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ হয়েছে। এটা আজকে কেউ না বলতে পারলেও, সাহস না পারলে পরে বিচারের কাঠ করে একদিন দাঁড়াতে হবে। এটা বেইমানি হয়েছে রাষ্ট্রের সঙ্গে। আপনাদের কোনো এখতিয়ার নাই একটা রাষ্ট্রদূতের বাসায় যাওয়ার, মানে মদ খাওয়ার জন্য। এবং ওর মদ ছাড়া যে কিছু খান নাই, ওর বাসাতে গেলে মদই খাওয়ায়, এটা তো পুরোনো দিন, সবাই জানে, বুঝতে পারছেন না? এবং ওনারা যে মদ খাইতে অভ্যস্ত, এটা প্রমাণ তো সবারই আছে। এটা তো আমরা তো একদিন দেখিনি, দুদিন দেখিনি, বহুদিন দেখছি। কারণ আপনি বলতে পারেন আপনি কেমনে খান, কারণ আমরা ওখানে পার্টি গেলে আমরা তো মদ খাইছি, খাইতে হয়েছে, কারণ মদের জন্য দাওয়াত দেয়, কি করবো বলেন? কাজে এগুলো আমাদের শিখান কেন? আমরা দোয়া তুলসী পাতা না, আমরা সাধু বলি না, আমরা নিজেকে আলেম মনে করি না,
আমরা নিজেকে পীর পয়গম্বর মনে করি না, আমরা নিজেকে মানুষ মনে করি। মানুষ, মানুষ, সিম্পল মানুষ, যে মানুষ অপরাধ করবে, দোষ করবে, সাজা খাবে, সংগ্রাম করবে। আমরা মানুষ, আমরা পীর পয়গম্বর না, আমরা ডক্টর ফক্টর না, আমরা বাংলাদেশের এদেশের সাধারণ মানুষ। আমাদের দোষ থাকবে, অপরাধ থাকবে, এগুলা দিয়ে আমরা সামনে আগাবো। কাজেই একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি নির্বাচনে দিবেন, নির্বাচনে যখন হবে, জনগণই যখন সিদ্ধান্ত দিবে, সেখানে আওয়ামী লীগকে আপনি বাধা দিবেন কেন? কোন যুক্তিতে? আমার শত্রু আওয়ামী লীগ, কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু জনগণের শত্রু তো আওয়ামী লীগ না। জনগণ আওয়ামী লীগের শত্রু কিনা সেটা পরীক্ষা করার জন্য তাকে ভোটের মধ্যে আনেন না, তাকে দিবেন না কেন? আপনি ইনক্লুসিভ বলতেছেন, অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে নির্বাচন করে বলতেছেন, তাহলে আওয়ামী লীগকে বাদ দিবেন কেন? কি কারণে বাদ দিবেন? তাহলে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে বাদ দিয়েছিল, আওয়ামী লীগ যে ওই জামাতকে বাদ দিয়েছিল, তাহলে সেটা সঠিক ছিল? তাহলে কি বলতে চাচ্ছেন সেটা সঠিক ছিল? আমি তো মনে করি না, আমি দৃঢ়ভাবে বলছি এটা সঠিক ছিল না। কাজে আজকে আওয়ামী লীগ রাজনীতিতে আসলে থাকলে আমার অসুবিধা কোথায়, সমস্যাটা কোথায়? এবং ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগকে কেন ইনক্লুসিভ করবে না? এতদিন তো ছিল আওয়ামী লীগ তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, বাকি সবাই তার পক্ষে ছিল। কিন্তু এখন তো নির্বাচনের পক্ষে সবাই যখন চলে যাবে, তখন তো প্রমাণ হবে যে কেউই ডক্টর ইউনূস সাহেবকে চায় না। ইউনূস সাহেব কেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন? এবং বিদেশিরা চাপ দিবে কেন? এটা তো স্বাভাবিক। আপনি ইতিমধ্যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই শিক্ষিত লোকেরা, এই আমলারা, কামলারা, পুলিশরা, মিলিটারিরা। এরা যত আকাম করেছেন, রাজনীতিতে কোনো আকাম করে নাই। রাজনীতি যতটুকু পেরেছে জনগণের ভালো করেছে, কল্যাণ করেছে, দেশকে স্বাধীন রেখেছে। কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদেরকে পরাজিত করার চেষ্টা করেছে। হয়তো অনেকের বোকামের জন্য পরাজিত হয়েছে, অনেকে হয়তো অনেকের তুষামদিতে, চাটুকারিতায় মানে হারিয়ে গেছে, কিন্তু দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরাই। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদরা করতে পারত। কাজে রাজনীতিবিদদেরকে বিরাজনীকরণ করেন না। আর আমি আবারও বলছি যে 15ই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে এটাকে আবার গুরুত্বপূর্ণ করে দেন না। আর 15ই আগস্টে শেখ হাসিনার অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় জানানো হয়ে যাবে। সব এলাকায় মানুষ জানবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে পিতার জন্য দোয়া চেয়েছে। এটা আপনি ঠেকাইতে পারবেন না। এটা ছড়ায় যাবেই। 15ই আগস্টের সকালবেলায় দেখবেন সব জায়গায় শুরু হয়ে গেছে, এবং ওই গান আবার বাজানো শুরু করবে যে বঙ্গবন্ধু মরে নাই। বুঝতে পারছেন না?